যদি ধরুন পৃথিবীর 70-80টা ডেভেলপিং কান্ট্রি এমার্জিং ইকোনমি বলে গুণে ধরা যায়, তার ভেতরে হয়তো কেনিয়া নাম্বার 1, বাংলাদেশ নাম্বার 2 বলতে হবে। আমি একেবারে স্ট্যাটিস্টিক্স ধরে বলছি না, কিন্তু ইট ইজ সার্টেনলি অ্যামং দ্য টপ 2-3 ইন দ্য ওয়ার্ল্ড। আমার প্রশ্ন, অনেকে ইকোনমিস্ট এবং আমাদের যারা দাতা সংস্থা অনেকেই বলছেন যে আমাদের যদি 8% গ্রোথ রেট অ্যাচিভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে বা আমরা যদি ভিশন 2021 অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এফডিআই বাড়াতে হবে, এবং এফডিআই বাড়াতে হলে পলিটিক্যাল স্ট্যাবিলিটি ইজ এ মাস্ট, কারণ পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে এফডিআই খুব সহজে আসে না। তো এই সম্পর্কে আপনার মন্তব্য আশা করছি। ধন্যবাদ। হ্যাঁ, ইনডিড রাজনৈতিক স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট একটা দেশে। আপনাদের দেশে স্টেবিলিটি আছে, কিন্তু এটা আমি সরকারকে না বলে মানুষকে বলবো যে আউট অফ পেট্রিয়টিজম ফ্রম দ্য কান্ট্রি প্রত্যেককে যোগাযোগ দিতে হবে টু মেক দিস আ স্টেবল, পলিটিক্যালি স্টেবল কান্ট্রি। সাধারণ মানুষ যদি সেটা সিরিয়াসলি নেয় যে আমাদের দেশ উন্নতি করছে, এটা আমাদের সবার উন্নতি, then it will give you a politically stable country, and politically stable hole indeed you will get more foreign direct investment coming in and investment itself will go up. সেটা বলে আরেকটা জিনিস বলি, এই 8% গ্রোথের জন্য হ্যাঁ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার, কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যে একেবারে সেটা না হলে যে চলবে না তাও নয়। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইউ শুড ট্রাই টু গেট দ্যাট, কিন্তু নিজেদেরও ইনভেস্টমেন্ট বাড়িয়ে যেতে পারেন, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। আপনাদের ইনভেস্টমেন্ট, এটা আমি বলতে চাই, আমাকে অনেকে বলছে আমি লাস্ট 3-4 দিনে যে ইনভেস্টমেন্ট তো আরও 4-5% না বাড়ালে চলবে না, সেটা কিন্তু ঠিক নয়। আপনাদের ইনভেস্টমেন্ট এখন 29% ইজ রিমার্কেবলি গুড ইনভেস্টমেন্ট রেট। সাধারণত সাউথ এশিয়ান কান্ট্রিজে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের ইনভেস্টমেন্ট রেট আপনি যদি 20 বছর আগে চলে যান 16-17% ইনভেস্টমেন্ট রেট হতো। ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো সব 30%, 32%, 34%, 35% ইনভেস্টমেন্ট রেট হতো এবং চটচট করে গ্রো করছিল। ইন্ডিয়া, বাংলাদেশ যে 30%-এর আশেপাশে এসে যাবে ভাবাও যেত না। ইন্ডিয়া 2003-তে 30% রিচ করলো, বাংলাদেশ এখন 29%। আপনারা 1-2 বছরের ভেতরেই 30% রিচ করে যাবেন, সেটা যেভাবে যাচ্ছে পৌঁছে যাবেন। অতএব actually investment rate is extraordinarily good, people should appreciate, কিন্তু আবার বলুন তাই জন্য you must not rest on your laurels, যেটা আমরা বলি ইংরেজিতে। 34%-এ পৌঁছে যাওয়া is not impossible. Foreign direct investment আসছে বাংলাদেশে, আগের তুলনায় অনেক বেশি আসছে। if more foreign direct investment comes, তার সঙ্গে also innovation আসবে, টেকনোলজি আসবে, অতএব foreign direct investment is always welcome, কিন্তু তার সঙ্গে ডোমেস্টিক ইনভেস্টমেন্টও যদি বাড়ে, না বাড়লেও খুব একটা এসে যাবে না, বিকজ গ্রোথ ইজ ডুইং ভেরি ওয়েল। কিন্তু আমি এটা বলতে চাই না, সবাই তখনই বলবে যে না আর কিছু করার দরকার নেই, অতএব ওইটা লিখবেন না, না বাড়লে যে চলবে না। কিন্তু 29% ইজ আ ভেরি গুড ফিগার, তার থেকে 3-4% বাড়ানো অত বিরাট বড় জাম্প নয়। অতএব বাংলাদেশ ইজ রিয়েলি অ্যাট দ্য কাস্প, যেটা বলছি খুশি করে বলছি না আপনার দেশকে, আমি তো পাশের দেশ থেকে কলকাতায় মানুষ হয়েছি। ইট ইজ অ্যাট দ্য কাস্প, with a little bit of effort, it's on the verge of a takeoff. I want to add with Kaushik da a bit. আমাদের শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে যেটা উনি বললেন তাই না, আমাদের বিনিয়োগটা গুণমানেরও হচ্ছে, কোয়ালিটি ইনভেস্টমেন্ট হচ্ছে। আজকে কৌশিক দাকে নিয়ে যেখানে গিয়েছিলাম, একটা জায়গাতে দেখালো যে কত হাজার স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজকে লোন দেওয়া হয়েছে, এবং এই যে নিচের দিকে যে অর্থ যাচ্ছে, কৃষিতে যে অর্থ যাচ্ছে, এসএমইতে যে অর্থ যাচ্ছে, সেই পুরো বিনিয়োগটা হয়তো আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারছি না আমাদের পরিসংখ্যানে। যদি এটা পাই তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের ফিগার আরো ভালো মনে হবে। তো তবুও যে ইনভেস্টমেন্টটা আমরা এখনো পাচ্ছি, এই যে নিচের দিকের ইনভেস্টমেন্টগুলো ভালো হচ্ছে বলে আমাদের কিন্তু সম্ভাবনা আরো ভালো, এবং এই কারণেই আমাদের ইনকাম ইনইকুয়ালিটি অতটা বাড়ছে না, বরং কোনো কোনো জায়গাতে স্থিতিশীল আছে, কনজাম্পশন যিনি কমে গেছে। সুতরাং সো উই হ্যাভ দ্যাট কোয়ালিটি ইনভেস্টমেন্ট, দ্যাটস জাস্ট আই ওয়ান্টেড টু অ্যাড। স্যার, আমি রিজভি নওয়াজ, চ্যানেল আই নিউজ। একটু এক সেকেন্ড,
ইনভেস্টমেন্ট কোয়ালিটি মাননীয় গভর্নর বলেছেন যে মাত্র 2-3 বছর আগে, আমি জাস্ট একটু পরিসংখ্যান দিচ্ছি, 20 ভাগের উপরে ছিল প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ। তখন আমরা প্রায় 6.5 ভাগের মতো প্রবৃদ্ধি পেতাম। এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হচ্ছে 13 ভাগের মতো, এখন আমরা 6.5 ভাগ পাচ্ছি। তার মানে এখানে এখন বেশি কোয়ালিটি এনশিওর করা হচ্ছে। তো সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের সময়েরও একটা ব্যাপার আছে। এখন আমরা বিষয়টাকে মানে মুক্তবাজার অর্থনীতি এখন আপনাদের জন্য মুক্ত করে দেওয়া হলো, যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমি রিজভি নওয়াজ, চ্যানেলে কাজ করি। স্যার, আমার সৌভাগ্য হয়েছে গত 2-3 দিন আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার। আবার পেরুতেও আপনাকে ইন্টারভিউ করেছিলাম। আপনি বরাবরই চূড়ান্ত আশাবাদী একজন মানুষ। আপনার কথা শুনলে স্যার আমরাও আশাবাদী হই। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনি যে উচ্চাসার কথা বলেছেন, একই সাথে স্যার আমি গত 10 বছর কাজ করি সাংবাদিকতায়। আমাদের এইখানে যারা বিশ্লেষক আছেন, অর্থনীতি নিয়ে যারা কথাবার্তা বলেন, তাদের অনেকের কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ মনে হয় পেছনের দিকে চলে যাচ্ছে। এই যে বৈপরীত্য যেটা স্যার, এটা কারণটা কি? এটা আপনি যদি একটু বলেন, যে মানে আমরাও কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা ঠিক। এইটা একটা কথা। আর একটা হচ্ছে যে স্যার, বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতুর যে ইস্যুটা, এটা নিয়ে স্যার খুব বিব্রতকর একটা সিচুয়েশন গেছে মাঝখানে। আমরা নিজেদের অর্থে এই সেতুটা করছি। স্যার, আপনার কি মনে হয় যে এই যে বাংলাদেশের যে সক্ষমতা, এই সক্ষমতাটা মানে ব্যাংকের জন্য অ্যাজ এ দাতা সংস্থা বা উন্নয়ন সহযোগী সুখকর কিনা? থ্যাংক ইউ স্যার। আমি অ্যাকচুয়ালি সবসময় যদি আশাবাদী হতাম তাহলে আশাবাদী হওয়ার খুব একটা গুরুত্ব থাকতো না। আমি সবসময় আশাবাদী নই, অনেক সময় মনে হয় সিচুয়েশন খুব খারাপ, কিন্তু এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে খুবই ভালো সিচুয়েশন। দেখুন, দেশের ভেতরে যারা অর্থনীতিবিদ আছেন তারা ক্রিটিসাইজ করবেন, সেটা একদিক দিয়ে ভালো, সমালোচনা হবে, লোকেরা বিভিন্ন মতামত প্রকাশ করবে, সেটা ভালো। কিন্তু লোকেদের ভেতরে এখন কনফিডেন্স এসে যাওয়া উচিত যে একটু ভালোভাবে যদি লোকেরা স্ট্যাটিস্টিক্স দেখেন এবং অন্য দেশের সঙ্গে তুলনা করেন, মানে জাস্ট আন্দাজে না বলে যদি স্ট্যাটিস্টিক্যালি দেখা যায়, there's no doubt about it যে বাংলাদেশ অনেক ব্যাপারে বিগিনিং টু স্ট্যান্ড আউট। আর যেটা হতো না 10 বছর আগে, 12 বছর আগে, আপনি যদি গ্রোথ ফিগার দেখতেন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেখতেন, সেটা চোখে পড়তো না। এখন অতএব এটা আমি যেটা হ্যান্ড ওয়েভিং ক্যাজুয়ালি বলছি না, এটা স্ট্যাটিস্টিক্যালি বেস করে বলছি। অ্যাট দ্য সেম টাইম আই ডু ওয়েলকাম যে ইন্টারনালি দেয়ার শুড বি ক্রিটিসিজম, লোকেরা বলবে হ্যাঁ এটা আরো বেশি করা উচিত, ওইটা করা উচিত। আফটার অল একটা গুণ আমাদের শুধু বাংলাদেশ, ইন্ডিয়ার সব হচ্ছে আমরা খুব তর্ক করতে ভালোবাসি, এবং there is an advantage to that makes for a more vibrant society. কিন্তু deep down people should have the confidence, because the confidence should be rooted in statistics that the country is doing rather well. এই বলে পদ্মা সেতু, বাংলাদেশ এখন নিজে পদ্মা সেতু তৈরি করতে আরম্ভ করেছে। আর এই কথা যে প্রশ্ন তুমি বলছি বয়সের তফাতে, আর ওকে আমি এখন প্রায় 1 মাস ধরে দেখা হচ্ছে লিমাতে আরম্ভ হয়েছে বলে, আমি এক্ষুনি ওয়ার্ল্ড ব্যাংকের লোকেদেরই বলছিলাম যে নিজের উপর নির্ভর করে বাংলাদেশ যে আজকে পদ্মা সেতু তৈরি করছে, অ্যাকচুয়ালি নো ম্যাটার হোয়াট দ্য হিস্ট্রি, সেটা একটা বিরাট সুখবর। বিকজ আজকে নিজের পায়ে দাঁড়িয়ে করার মানে, তার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সম্পর্কটা ইন সাম ওয়েজ ইজ মোর ম্যাচিওর, যেটাতে আমরা আরও বেশি পার্টনারশিপ পর্যায়ে এবার একসঙ্গে কাজ করতে পারি। অতএব হিস্ট্রিটা জানি, ইট ইজ নট আ গুড হিস্ট্রি, কিন্তু হোয়াট এভার বি দ্য হিস্ট্রি, দ্য আউটকাম হ্যাজ বিন ভেরি গুড। বিকজ হয়তো 10 বছর আগে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে এটা করবে, তখন ভাবা যেত না আপনাদের ফরেন এক্সচেঞ্জ কোথায়, এখানে ফরেন এক্সচেঞ্জ নেই করা। এখন হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ আপ, কিন্তু ওয়ান্স ইউ নো যে ব্যাকআপটা আছে, এত বড় একটা ব্যাকআপ আছে, দ্যাট গিভস দ্য কান্ট্রি আ কনফিডেন্স। অতএব থ্যাঙ্কস টু দিস হিস্ট্রি দ্য আউটকাম হ্যাজ বিন এক্সট্রিমলি গুড, যে আজকে বাংলাদেশে 2-3 দিন আগেই প্রধানমন্ত্রী আপনাদের যেটা ইনগ্রেট করলেন, যে দ্যাট ইজ আই থিঙ্ক আ ভেরি গুড আউটকাম, এবং আউটকাম নট জাস্ট গুড ফর বাংলাদেশ, ইটস আ গুড আউটকাম for the interaction between World Bank and Bangladesh, because now instead of it being a handout from the World Bank to Bangladesh, it's a stage of partnership between the World Bank and Bangladesh. আর আমি আশা করছি সত্যি অ্যাজ আ ম্যাচিওর কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে ইন্টারাক্ট করলে, হ্যাঁ আপনারা বলবেন আমাদের এইগুলো দরকার, এইগুলো হলে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা ইন্টারাক্ট করতে চাই, আমরাও বলবো যে ওয়ার্ল্ড ব্যাংকের এই কটা স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথ আমরা আনতে পারি বাংলাদেশে,
এবং যদি দেখেন যে in other areas of interaction total আইডা ক্রেডিট যেটা বলা হয়, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশে আসছে, that is more than any other country. আইডা only credit যেটা বলা হয়, more than any other country, more than India. ইন্ডিয়ারও খুব বেশি ছিল। অতএব it is a new form of relationship between the World Bank and Bangladesh. আমার একটি প্রশ্ন আছে। জি, আমি গোলাম কাদির রঘু, এটিএন নিউজ থেকে বলছি। সরি, জি। আমাদের চোখে আলো পড়ছে আমার বলে, প্রশ্নটিও পদ্মা সেতু নিয়ে। বিশ্বব্যাংকের সঙ্গে নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে বাংলাদেশ যখন পদ্মা সেতু করছে, তখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আর একটি প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরেকটু ঘুরে বলি। সেটা হচ্ছে শেষ পর্যন্ত বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে আসার যে সিদ্ধান্তটা ছিল, এটাকে আপনি এখন কিভাবে পুনর্মূল্যায়ন করবেন? এখন কিভাবে, কি শেষটা কি? পুনর্মূল্যায়ন। আমি আগের উত্তরটা যা দিলাম প্রায় তাই, যে হ্যাঁ ইতিহাসে হয়েছে। ইনফ্যাক্ট আমি ওয়ার্ল্ড ব্যাংক আসার আগে হয়েছিল, অতএব ওয়ার্ল্ড ব্যাংক জয়েন করার সঙ্গে সঙ্গেই আমি পদ্মা সেতুর কথা শুনছিলাম। কিন্তু আজকে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, অ্যাকচুয়ালি কি বলবো, সৌভাগ্য যে ইনফ্যাক্ট আউটকাম হ্যাজ বিন গুড, ইনফ্যাক্ট ইটস বেটার। যদি ওয়ার্ল্ড ব্যাংকের হ্যান্ড আউট দিয়ে করা হতো, এক ধরনের করা হতো, কিন্তু এখন নিজে থেকে করা ইজ বাংলাদেশ ইজ আমাং যে মিডল ইনকাম কান্ট্রি হলো আজকে, যে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, কিন্তু লো ইনকাম থেকে এটাতে মুভ করলো, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ নিজে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্টস তৈরি করছে। টু মি দিস ইজ জাস্ট গুড নিউজ। গুড নিউজ, অনেক সময় গুড নিউজ আসে আফটার ব্যাড হিস্ট্রি, এটা তাই, কিন্তু ইট ইজ গুড নিউজ নাও। অ্যান্ড ফ্রম হিয়ার অনওয়ার্ডস এটাকে দেখতে হবে অ্যাজ আ ম্যাচিওর পার্টনারশিপ বিটুইন অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড বাংলাদেশ, যাতে উই ক্যান ওয়ার্ক টুগেদার অ্যান্ড হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। স্যার, আমার নাম সিদ্দিক ইসলাম। আমি একটি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় কাজ করি। স্যার, প্রথমত আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনি আমাদের মতো একটু উন্নয়নশীল দেশে সফরে এসছেন। যদিও আপনার সাথে 2 বছর আগে আমি একটা প্রোগ্রামে ইনভাইট করেছিলাম, স্যার প্লিজ ভিজিট আওয়ার কান্ট্রি। আপনি বলেছিলেন যে হ্যাঁ, আমি তোমাদের দেশে দেখতে যাব, তোমার কথা শুনি ভালো লাগছে, আমি যাবো দেখতে। এসছেন আপনি, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো স্যার, আমার একটা বিষয় একটু জানার আছে, সেটা হলো যে আপনাকে আমি কোট করছি যে আমাদের দেশ তত্তর করে এগিয়ে যাচ্ছে। ইটস এ বাংলা শব্দ, তত্তর করে, চটচর করে। ইটস খুব জাস্ট এ লোকাল ডায়ালেক্ট, জাস্ট ইউজফুল ডায়ালেক্ট ইন বাংলাদেশ। তো এছাড়া তত্তর করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাংক আমাদের কি আরও কি কোনো সহায়তার হাত বাড়িয়ে দেবে কিনা, একটু আমি ক্লারিফাই করতে চাচ্ছি, জানতে চাচ্ছি। এই তত্তর করে এগিয়ে যাওয়াটাকে আরো ফেসিলিটেট করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আরো নতুন কোনো তাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করবে কিনা, বিশেষত অবকাঠামোগত উন্নয়নে। কারণ আপনার কথা অনুযায়ী আপনি গতকালও আমাকে বলেছিলেন যে তোমাদের দেশে 2টো সমস্যা, একটা হলো অবকাঠামো আর একটা হলো ডুইং বিজনেস কস্টটা কমাতে হবে। এই অবকাঠামোগত খাত উন্নয়নে বিশ্বব্যাংকের মতো একটি বৃহৎ দাতা সংস্থা আমাদের এই একটি উন্নয়নশীল দেশে সহায়তা করার জন্য হাত প্রসারিত করবে কিনা, এই বিষয়টি আপনি একটু যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। হ্যাঁ, তত্তর করে বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। কাজের পদ্ধতিটা বদলে যায়, কোথায় ইন্টারাকশন হচ্ছে। একটা দেশে যেখানে প্রচণ্ড দারিদ্র, কিছু কিছু দেশ আছে যেখানে শতকরা 70%-এর বেশি মানুষ, পৃথিবীতে 4টে দেশ আছে শতকরা 70%-এর বেশি মানুষ $1.25 কমে। বাংলাদেশে এখানে হয়তো 24-25% এখন এসে গেছে, অতএব তার সঙ্গে কোনো তুলনা নেই। কিন্তু অতএব তাদের সঙ্গে এক ধরনের ইন্টারাকশন অনেক সময় দিতে হচ্ছে, যে একেবারে এভরিডে নিডস প্রোভাইড করা হচ্ছে, বিকজ মানুষের সেটা প্রয়োজন। আমি যা দেখতে পাই বাংলাদেশের সঙ্গে প্রচুর ইন্টারাকশনের স্কোপ আছে, কিন্তু দ্য নেচার অফ দ্য ইন্টারাকশন উইল চেঞ্জ। আমি উদাহরণ দিচ্ছি কিছু কিছু বড় বড় প্রজেক্টস যখন ডেভেলপ করবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কাজ করা যেতে পারে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের আর একটা জিনিস যেটা এখন আরম্ভ হয়েছে, আমরা যেটা প্রচুর অ্যাটেনশন দিচ্ছি, বাংলাদেশ অনেকদিন ধরে দিচ্ছে, ইনক্লুসিভ গ্রোথ, যেটা এখানে বলা হয়। ওয়ার্ল্ড ব্যাংকে আমরা 3 বছর আগে একটা নতুন গোল সেট আপ করলাম, এটাকে বলা হচ্ছে টু প্রমোট শেয়ার্ড প্রসপেরিটি। শুধু দারিদ্র মোচন করলে চলবে না,
যে প্রসপ্যারিটি দেশে যখন আসছে সাধারণ মানুষের সঙ্গে সেটা শেয়ার করতে হবে। শেয়ার প্রসপ্যারিটির জন্য যে পলিসি ইন্টারভেনশন আমরা সারা পৃথিবীতে স্টাডি করছি। আমাদের রিসার্চ গ্রুপস আছে যারা দেখছে ব্রাজিলে কি হচ্ছে, মার্টিন রামা হচ্ছে উরুগুয়াতে কি হচ্ছে, বিভিন্ন আইডিয়াস আনা হয়। আমি যখন ইন্ডিয়াতে চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলাম, কোনো কোনো ব্যাপারে আমি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কনসাল্ট করতাম যে আমরা একটা ইন্টারভেনশন চেষ্টা করা হচ্ছে, আমরা জানতে চাই পৃথিবীর অন্য কোন জায়গায় এটা কিভাবে করা হয়েছে, তারপরে দেখে নিজেদের ডিসাইড করতে হবে এটা আমাদের এখানে চলবে কি চলবে না। আর ওয়ার্ল্ড ব্যাংক ইন দ্য নলেজ স্ফিয়ার ডেভেলপমেন্ট কোত্থেকে হয় কি হয়, উই আর ভেরি অ্যাক্টিভ। আমাদের বিরাট বড় রিসার্চ ডিভিশন আছে। রিসার্চ ডিভিশন সারা পৃথিবী থেকে নলেজ গ্যাদার করছে, রিসার্চ আইডিয়াস গ্যাদার করছে, সেগুলো আপনাদের সঙ্গে আপনাদের বিভিন্ন রিসার্চ গ্রুপস, আপনাদের বাংলাদেশ ব্যাংকের রিসার্চ গ্রুপ আছে, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় রিসার্চ গ্রুপ আছে, তাদের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক ক্যান রিমেন ইন টাচ উইথ দেম। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ওপর আমরা একটা রিপোর্ট প্রডিউস করি প্রতি বছর, তাতে সারা পৃথিবী অনেক ইন্টারেস্ট নেয়। অতএব আমার এখন ইচ্ছে করছে যে কিছু কিছু আইডিয়াস আমি যে এখান থেকে শিখে গেলাম বাংলাদেশ থেকে, সেইগুলো নিয়ে যেতে চাই আমি অন্য দেশ। তাদের হয়তো কিছু কিছু দেশ বাংলাদেশের চাইতে এগিয়ে আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যথেষ্ট হয়নি। আমি এই আইডিয়াগুলো ওখানে নিয়ে যেতে চাই এবং ওখান থেকে অন্য কিছু ব্যাপারে তারা যেখানে ভালো করছে সেই আইডিয়াগুলো বাংলাদেশে আনতে চাই। অতএব ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশ তত্তর করে এগোচ্ছে এখন, there is scope for a lot of interaction, just that the nature of the interaction now will be different. Martin, Martin. If I may, I would like to pick up on the question on what kind of support can Bangladesh expect as it becomes a middle-income country. At the World Bank, we have mainly two big windows to engage with countries. We have one window that we call AIDA, which is for the poorest countries, which is in very favorable, very concessional terms. Even that window, Bangladesh will have access to it for quite some time. A country like India is only now in the process of moving out of AIDA. So even that window, there is still quite a lot of time. The envelope that countries receive depends on the quality of their policies, on the population size, on their poverty rates. So when countries do better with their policies, even if they are becoming less poor, they can still have access to quite a lot of resources. Last fiscal year, for the first time in history, we really reached as much as we could lend to Bangladesh. But there is the other window, the less concessional window, that allows us to remain engaged up to relatively high income levels. My country, Uruguay, for instance, is close to graduation to high-income country. It still has access to World Bank resources. India is currently our biggest borrower, is a borrower on that window. And it will be the same for Bangladesh. As Bangladesh makes progress, the mix of windows will start changing towards the less concessional but still very favorable. On your question on infrastructure, we are actively engaging on infrastructure. As Kaushik Basu said, infrastructure is one of the main constraints for Bangladesh to go from what is now a solid performance to go to a stellar performance. In the last year, 40% of our lending was in infrastructure. We are lending actively for energy. We are lending actively for preparing projects for waterways. So we are very determined to support Bangladesh also in the area of infrastructure. দেখুন কিরকম পৃথিবী বদলে গেছে। মার্টিন রামা বাংলায় প্রশ্ন হচ্ছিল, আলোচনা পুরো বুঝে উত্তর দিয়েছে। একটা জিনিস, এক মিনিট আমি অ্যাড করছি যে ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতিকালে আমাদের সাথে কি এঙ্গেজমেন্ট করছে। এই সম্প্রতিকালে আপনারা শুনে খুশি হবেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট বলে এই কিছুদিন আগে আমরা বিশ্ব ব্যাংকের সাথে $300 মিলিয়ন একটি প্রজেক্ট আমরা শুধু সাইন করিনি, এটা আমরা অপারেশনে চলে গেছি এবং দিস ইজ এ লং টার্ম ফাইন্যান্সিং প্রজেক্ট। আমাদের যেটা সমস্যা হয় যে আমরা ব্যাংকগুলোর থেকে সেভিংস যেটা তুলি সেটা 3 বছর বা সর্বোচ্চ 4 বছরের পর্যন্ত তুলতে পারি, সেটা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার কিংবা একটু ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে এমনকি একটা হসপিটাল করবার মতো কিন্তু টেনিওর পাই না। সুতরাং আমি যদি 10 বছরের টেনিওরের সাপোর্ট চাই
তাহলে আমার একটু লং টার্ম আমাদের মোবিলাইজেশন দরকার। সেইখানে বিশ্ব ব্যাংক এসেছে $300 মিলিয়ন নিয়ে, যেটা দিয়ে আমরা লং টার্ম 10 বছর কিংবা 7 বছর বা 5 বছরের সাপোর্ট দিচ্ছি টেক্সটাইল সেক্টরের জন্য এবং লেদার সেক্টরের জন্য, অন্যান্য ম্যানুফ্যাকচারিং এর জন্য খোলা রেখেছি। এটা একটা সাপোর্ট কিন্তু এই নতুন এই কিছুদিন আগে বিশ্ব ব্যাংক দিয়েছে। এর আগে IPFF বলে আরেকটি প্রকল্প ছিল, সেই প্রকল্পটিতেও বিশ্ব ব্যাংক গত কয়েক বছর থেকে সাপোর্ট করছে এবং এগুলো আমরা ঠিক মতো ইমপ্লিমেন্টেশন করছি এবং আমার নিজের বিশ্বাস লাভ হচ্ছে যে IPF ধরনের প্রকল্পে বিশ্ব ব্যাংক আরো বেশি করে এগিয়ে আসবে। অন্যদিকে প্রাইভেট সেক্টরকে আরো একটু সহযোগিতা করবার জন্য তারা মিগার মাধ্যমে গ্যারান্টি দিচ্ছে, যে গ্যারান্টি দেবার ফলে ওই ইন্ডাস্ট্রিটা ওই রেটিংটা বেড়ে গেছে, AAA রেটিং হয়ে যাচ্ছে, যেটা পাওয়ার সেক্টরে আমরা খুব ব্যবহার করছি, আশুগঞ্জে ব্যবহার করছি, বিভিন্ন জায়গায়। সুতরাং এই নানা মাত্রিক সহযোগিতা কিন্তু আমরা পাচ্ছি, ইন এডিশন টু দ্য নর্মাল সাজেশন যেগুলো তারা বললেন। পাওয়ার সেক্টরে এবং অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আমরা বিশ্ব ব্যাংকের সহযোগিতা পাচ্ছি এবং আগামী দিনে আমার ধারণা আফটার দিস ভিজিট probably Bangladesh will be more favorably exposed. My name is Miraj. আমার নাম মিরাজ, আমি একটা প্রাইভেট টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হলো, after all the development, does World Bank still stick to its allegation of corruption in Padma Bridge project which it made previously? এটার কারণ হচ্ছে বাংলাদেশ মুক্তি পেলেও বিশ্ব ব্যাংক এখন এটা থেকে মুক্তি পায়নি, কারণ কানাডার আদালতে এটা নিয়ে মামলা চলছে। এটা তো কোর্টে আছে এই ম্যাটারটা, আর অ্যাকচুয়ালি ইন সাম ওয়েজ ইটস কমপ্লিটলি ইমমেটেরিয়াল এখন, বিকজ উই হ্যাভ মুভড অন টু অ্যানাদার স্টেজ। I have a question to you, that in the late 60s, an American economist, Joseph Sprenger, said, future is Asia. Future of world is Asian economy. So there are, I have learned from your speech that there are good possibilities for the Asian economy, including this region, including China, India, and Bangladesh. So can you tell me in a very simple sentence what is our real prospect is? In the late 60s, an American economist, Joseph Sprenger, said, future of the world is Asian economy. So Asia is now growing, including China. So what is our prospects in that scenario, including Bangladesh, India, and China? In this way. Right now, it's a short-run thing. Developing countries এর ভেতরে it's Latin America that is going through a slowdown phase. Latin America তে দুটো জিনিস হচ্ছে, একটা তো হচ্ছে ব্রাজিলে corruption scandals খুব হয়েছে, that is slowing down Brazil, আর commodity price কমে যাওয়াতে Latin America সেইটা থেকে খুব সাফার করছে। So the slowdown among developing countries in Latin America তে slowdown, but Latin America তে per capita income is much higher, so ওই লেভেল থেকে slowdown হচ্ছে। চায়নার স্লোডাউনটা আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের এস্টিমেশন হচ্ছে, চায়নাস গ্রোথ যেটাকে বলা হয় সফট ল্যান্ডিং উইদাউট টার্বুলেন্স, চায়না কিছু বছর আগে অবধি 10%, 11% পার অ্যানাম গ্রো করছিল। আমাদের এক্সপেকটেশন এখন 6.5 থেকে 7%-এর মধ্যে চায়নার গ্রোথ হবে, যেটা আমরা বাংলাদেশের গ্রোথ ইজ রাফলি দ্য সেম গ্রোথ এক্সপেক্ট করছি। সো চায়নাস গ্রোথ will be poor compared to China's own historical performance, but again, আজকের দুনিয়ায় 6.5 to 7% growth is very good growth. So the Asian prospect is a fairly stable prospect. যে চায়নার ওখানে এসে যাচ্ছে, ইন্ডিয়ার গ্রোথ রেট বেড়ে গেছে, বাংলাদেশের গ্রোথ রেট বেড়ে গেছে, বাংলাদেশের সোশ্যাল কন্ডিশনসও ইমপ্রুভ করেছে কোয়াইট ড্রামাটিক্যালি, লাইফ এক্সপেক্টেন্সি ইমপ্রুভ করেছে। সো ওভারঅল দ্য এশিয়ান কন্ডিশন ইজ লুকিং ভেরি গুড। এটা বলেও বলি, ইকোনমিক ওয়ার্ল্ড হ্যাজ আ লট অফ আনসার্টেনিটিস। অতএব একটা কোনো মেজর জিনিস হবে, হয়তো একটা পলিটিক্যাল ক্রাইসিস ইন দ্য মিডল ইস্ট যদি হয়, একটা বড় ইকোনমি যদি স্লো ডাউন করে যে কোনো কারণে, তার ইম্প্যাক্ট হতে পারে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আগেকার দিনে যখন ওয়ার্ল্ড প্রত্যেকটা দেশ নিজের আলাদা আলাদা ইকোনমি ছিল, আর একটা দেশের গোলমাল হলে আমাদের ভাবতে হতো না নিজেদের জন্য, হ্যাঁ তাদের জন্য আমরা চিন্তা করছি, নিজেদের জন্য ভাবতে হতো না। আজকে ইন দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড
এটা মাথায় রাখতে হবে যে অনেক ব্যাপারে হয়তো বাংলাদেশের কোনো ব্যাপারই নেই, এশিয়ার কোনো ব্যাপারই নেই। একটা কিছু হলো ইউরোপে, জাপানে একটা কিছু হলো যেটা ডেভেলপিং এশিয়াতে ইমিডিয়েটলি ইম্প্যাক্ট করলো। সো দ্যাট ইজ a risk and an uncertainty that we have to live with. That's the nature of the modern world. সাংবাদিক বৃন্দ, আমরা 3টি প্রশ্ন নেব, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা 3টি প্রশ্ন নেব। স্যার, আমার নাম জাকির হোসেন, আমি সমকাল পত্রিকায় কাজ করি। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ফরেক্স রিজার্ভ ম্যানেজমেন্ট নিয়ে। আমাদের এখানে একটা কথা প্রায় বলছেন অনেক ইকোনমিস্ট এবং ব্যবসায়ীদের মধ্যে বলছে যে আমাদের ফরেক্স রিজার্ভ অনেক বেশি। হ্যাঁ, এই যে স্লাগিশ যে ইনভেস্টমেন্ট পরিস্থিতি, রিজার্ভটা বাড়তেছে, রিজার্ভটা বিনিয়োগে কাজে লাগানো উচিত, এরকম বলে। আমি এর সাথে একটু পদ্মা সেতুর সেলফ ফাইন্যান্সকে একটু লিঙ্ক করব। সেটা হচ্ছে যে আমার এখানে এখন পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় $4 বিলিয়ন আমার খরচ হবে আগামী 3 বছর যদি আমি শেষ করতে চাই। তো এটার একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে আপনার ফরেন কম্পোনেন্ট, ফরেন ফাইন্যান্সিং। হ্যাঁ, তো আমি যেহেতু একটা সহজ শর্তে কোথাও থেকে এখন আর বাইরের থেকে লোন পাচ্ছি না, হয়তো আমার কমার্শিয়াল মার্কেট থেকে বড় করতে হবে, নাহলে আমার ফরেক্স রিজার্ভ থেকে ধার দিতে হবে, কিংবা ব্যাংক থেকে আমাকে ধার করতে হবে, তাই না? আবার আমার একটা টাকাও ওখান থেকে খরচ করতে হবে, আমার ট্যাক্স জিডিপি রেশিও যেহেতু লো। তো আপনি ফাইন্যান্সিং পার্টটা যদি একটু কিছু বলেন যে আমরা কি আসলেই পারবো কিনা এবং চ্যালেঞ্জটা কি? এখন বলছে যে ফরেক্স রিজার্ভ থেকে আমি তো সরকার যদি নেয় তাহলে কিনে নিতে হবে। সরকার বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলেই ফরেক্স রিজার্ভ থেকে $2 বিলিয়ন দিতে পারবে না, সরকারকে সেটা কিনতে হবে টাকা দিয়ে। এই পার্টটা যদি একটু বলেন যেখানে আমাদের চ্যালেঞ্জটা কি। আচ্ছা, একটা জিনিস আমি সেটা বলতে চাইছিলাম, আপনি প্রশ্ন করলেন, ভালো হলো সুযোগ পেলাম, যে ট্যাক্স জিডিপি রেশিও বাংলাদেশের বাড়ানো দরকার। আপনাদের ট্যাক্স জিডিপি রেশিও ইজ রাদার লো, অতএব এইটা চেষ্টা করতে হবে। ইটস আ পার্ট অফ গভর্নেন্স, যে যাতে ট্যাক্স রেট না বাড়িয়েও যদি জাস্ট দ্য কালেকশন ইমপ্রুভ করা যায়, ট্যাক্স জিডিপি রেশিও বাড়তে পারে। সেটা হলে ইমিডিয়েটলি দ্য বাইং পাওয়ার হয়ে গেল। বাট আমি যেটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে বলছিলাম, হ্যাঁ, আপনারা রিজার্ভটা ব্যবহার করতে চান না এর জন্য, কিন্তু রিজার্ভ ইজ আ ফর্ম অফ ব্যাকআপ। মানে একটা কারণ যে চায়না বড় বড় ইনভেস্টমেন্ট করতে পারছে, চায়নার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এনর্মাস। ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন চায়নার মতো নয়, কিন্তু তাও বিরাট অ্যামাউন্ট। সেই রিজার্ভগুলো আপনারা ঝপ করে ব্যবহার করতে চান না, কিন্তু রিজার্ভ থাকলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স হয়। এবং ইন্টারন্যাশনাল যখন ফান্ড রেজিং হচ্ছে, যে টাকাটা দেবে তারও একটা কনফিডেন্স আছে যে বাংলাদেশ ইজ কমপ্লিটলি কেপেবল অফ পেইং মি ব্যাক, বিকজ বাংলাদেশ হ্যাজ এনাফ রিজার্ভস। সো রিজার্ভসের একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, তার অ্যাডভান্টেজটা নিতে হবে। আর একটা জিনিসও সফিস্টিকেটেড ওয়েতে হ্যান্ডেল করতে হবে। একবার যখন ব্রিজটা হয়ে গেল, তার সঙ্গে বিভিন্ন রকম রোডস কানেক্টিভিটি হচ্ছে, রাস্তা চলছে, আমার বিশ্বাস ভাবতে হবে ডিফারেন্ট ওয়েজ অফ মানি কালেকশন। তখন টোল রোড তৈরি করা, টোল রোড থেকে টোল কালেক্ট করা হচ্ছে, অনেক মডার্ন সিস্টেমস অফ কালেকশন আছে যেগুলোকে চালু করতে হবে। আধুনিক একটা ইকোনমি চালাতে গেলে সবকিছু ফ্রি দেওয়া সম্ভব নয়, দ্য ইকোনমি উইল নট রান। এটা সাধারণ লোক মানুষকে বুঝতে হবে যে দেয়ার উইল বি চার্জেস, কিন্তু পিপল উইল বি বেটার অফ অ্যান্ড দে উইল ডু দ্যাট। এখন দেখুন যা সিচুয়েশন হয়েছে, যে ইটস এন্টায়ারলি ভায়াবল। সো পদ্মা ব্রিজ ইজ আ ভেরি গুড মুভ, যে বাংলাদেশ নিজে থেকে করছে, আর বাংলাদেশের এখন সক্ষমতা আছে যে নিজে থেকে করতে পারবে। আমি একটু যুক্ত করতে যাচ্ছি প্রশ্নটার বিষয়, রিজার্ভ ম্যানেজমেন্টের বিষয়। যেহেতু আমরা রিজার্ভ ম্যানেজ করছি অত্যন্ত প্রুডেন্টলি, এবং IMF এর বিচারে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন গত 2 বছর ধরে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। রিজার্ভ ম্যানেজমেন্ট ভালো হচ্ছে বলেই কিন্তু এক্সচেঞ্জ রেট স্টেবিলিটিটা এত ভালো, এবং বাজার থেকে কিন্তু ডলার কিনে এই পদ্মা সেতুর অর্থায়ন চলছে। যদি কোনোদিন বাজারে এসে ব্যাংক, অগ্রণী ব্যাংক এটা সাপোর্ট করছে, যদি ডলার না পায়, সেদিন আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সেটা আমরা বিক্রি করি, এবং কোনোদিন আমরা কিনি, কোনোদিন বিক্রি করি। সুতরাং এটা নর্মাল মার্কেট মেকানিজমের মধ্য দিয়ে এটা হচ্ছে, এবং যেই পরিমাণ অর্থ লাগবে আপনি বললেন, সেই পরিমাণ অর্থ যদি বাজারে নাও পাওয়া যায়, বাংলাদেশ ব্যাংক সেটা বহন করবার মতো ক্ষমতা এখন তার হয়েছে, এই সক্ষমতাটা আছে। কিন্তু যেটা ডক্টর বসু বললেন যে আমাদের যে সক্ষমতাটা বেড়েছে, যেটা আস্থাটা বেড়েছে, এটা ইম্পর্টেন্ট। এটা কেমন করে ইম্পর্টেন্ট আমি বলি, রিজার্ভটা বেশি থাকলে পরে আমাদের উপরে কনফিডেন্স বাড়ে। ফরেন আপনার রেটিংগুলো দেখেন, মোদিজ রেটিং দেখেন,
স্ট্যান্ডার্ড অ্যান্ড পোরের রেটিং দেখেন, ফিচ রেটিং দেখেন, প্রত্যেকের রেটিং কেমন করে স্টেবল আউটলুক দেখাচ্ছে, পজিটিভ আউটলুক দেখাচ্ছে, মেইনলি বিকজ আমাদের এক্সটার্নাল সেক্টর এতটা শক্তিশালী বলে। ইন এডিশন এই রিজার্ভটা এত ভালো আছে বলে গত 5 বছরে আমি যে কমিটিটা চেয়ার করি, ফরেন প্রাইভেট লোন কমিটি, যেটা মিডিয়াম টার্ম এবং 5 বছর, 4 বছর, 7 বছর, $8 বিলিয়ন আমি অ্যাপ্রুভ করতে সাহস পেয়েছি। এই সাহস আমি পেতাম না যদি আমার এই ব্যাকআপটা না থাকতো, যেটা প্রফেসর বসু বলছেন। সুতরাং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এক ধরনের শিল্ড, এক ধরনের ভরসার প্রতীক। সেই ভরসার প্রতীক হলো আমাদের রিজার্ভ। আমাদের রিজার্ভ এইভাবে আমরা স্টেবল একটা এক্সচেঞ্জ রেটের মাধ্যমে এটা ম্যানেজ করে যাব, এটা বাড়বে এবং যত পারে বাড়ুক, কিন্তু এটাকে সরাসরি আমরা ব্যবহার করছি না। আমি কালও বলেছি, রিজার্ভস আর অনলি ফর দ্য রেইনি ডেজ, সাইনি ডেজের জন্য না। কিন্তু যদি আমাদের সাইনি ডেতে যদি এটাকে দেখিয়ে অন্য অর্থ আনা যায়, ক্ষতি কি? আমরা সেইভাবেই জিনিসটাকে দেখি এবং সেইভাবেই আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি এবং আমাদের দেশ সম্বন্ধে আমাদের কনফিডেন্স বাড়াচ্ছি। সুতরাং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গিভস লট অফ কমফোর্ট টু দ্য পলিটিশিয়ানস অলসো। তাদের নির্ঘুম রাত কাটতো যদি রিজার্ভ এই পর্যায়ে না থাকতো। সুতরাং আমরা সেই দিক থেকেও চিন্তা করলে এরকম একটি প্রকল্প আমরা নিতে পেরেছি এবং পদ্মা সেতু যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমাদের কনফিডেন্স আরও বাড়বে। আমি এটাতে একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা উনি মডেস্ট হয়ে বলবেন না, কিন্তু একটা উদাহরণ এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টের। যখন 2013 সালে যেটাকে টেপার ট্যান্ট্রাম বলা হয়, যখন ফেড অ্যানাউন্স করলো যে ওরা আরম্ভ করবে ওদের কোয়ান্টিটেটিভ ইজিং টেপার করা, পৃথিবীর বেশিরভাগ ডেভেলপিং কান্ট্রিতে এক্সচেঞ্জ রেট বিরাট ফ্লাকচুয়েশন হয়েছিল। বাংলাদেশ অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট অ্যাজ আ রিয়েল এক্সেপশন, যে তার মধ্যে দিয়েও যখন সব দেশে জুলাই অগস্ট 2013 বিরাট এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন হচ্ছিল, বাংলাদেশের এক্সচেঞ্জ রেট খুব স্টেবল ছিল। অতএব দ্য এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট হ্যাজ বিন জাস্ট এক্সেলেন্ট। জি, আমি গোলাম মাওলা, আমি যুগান্তরে কাজ করি। আপনি জানেন যে বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা প্রায় অভিযোগ করেন, গভর্নর স্যার ভালো বলতে পারবেন কীভাবে অভিযোগ করেন, শিল্প ঋণের সুদের হার ডাবল ডিজিটে এখনো আছে। ইন্ডিয়াতে হয়তো এরকম না, সিঙ্গল ডিজিট আছে। এখানে উচ্চ সুদের হারের পাশাপাশি ঋণের সার্ভিস চার্জ আছে, এর সাথে ব্যাংকের কিছু দুর্নীতি আছে, অনিয়ম আছে। এই কারণে বেসরকারি খাতের মানে এক ধরনের স্থবিরতার কথা বলছি, বিনিয়োগ এই মুহূর্তে আসলে হচ্ছে না। যদিও আপনি বলছেন যে 29% প্রবৃদ্ধি যেখানে আছে, এটা 33-34-এ হলে আমাদের 8% গ্রোথটা নেওয়া সম্ভব। তো আপনি কি এটা বলবেন যে এই দুর্নীতি, আর একটা ব্যাপার বলি যে বিশ্ব ব্যাংক যেহেতু দুর্নীতির কথা বলে সরে গেছে, আমাদের দুদক চেয়ারম্যানও বলেছেন যে ঘরে ঘরে আমাদের দুর্নীতিটা এত পরিমাণ বেড়েছে যে ঘরে ঘরে নাকি দুর্নীতি চলে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে আপনি আমাদের বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি দেখলেন, এটা কি বলবেন ডাবল ডিজিটের ব্যাপারটা? আর একটা ব্যাপারে আপনি বলেছিলেন যে যানজট নিয়ে আপনি খুশি হয়েছেন দেখে। তো এইখানে আমাদের দেশের অধিকাংশ মানুষ যানজটে অতিষ্ঠ, এটাই যানজটে অতিষ্ঠ। দেশের ব্যবসায়ী সমাজও এই যানজট নিয়ে অনেক কথা বলছেন। অধিকাংশ উদ্যোক্তারা মনে করেন যে গাড়ির ব্যবসা ছাড়া এখানে অধিকাংশ ব্যবসায়ী যানজটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এটা কিভাবে বলছেন? সেটা ট্রাফিক জ্যামে বলতে পারবো না যে ট্রাফিক জ্যাম নেই। আমি গত 3 দিন 4 দিন বারবার আটকে যাচ্ছি ট্রাফিক জ্যামে। না, ট্রাফিক জ্যামটা হচ্ছে একদিক দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে বলেই ট্রাফিক জ্যাম হচ্ছে, সেটাকে প্ল্যান করে সামলাতে হবে। বিকজ হ্যাঁ, অনেক সময় ক্ষতি হচ্ছে, আমি বুঝতেই পারছি মানুষের। দিস ইজ দ্য ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জ যেটা হ্যান্ডেল করতে হবে। আমি এই ডেট ইনডেক্টেডনেস অ্যান্ড ডাবল ডিজিট পেমেন্টটা আমি জানি না এটার ব্যাপারে। হ্যাঁ, ও ইন্টারেস্ট রেটের ব্যাপারে বলে না, তারপরে আমি ইন্টারেস্ট রেটকে আমরা প্রতিদিনই আলাপ করি। এই সামনের মাসে আমরা মনিটারি পলিসি দেব, সেদিনও নিশ্চয়ই আলাপ করব। তবে বাস্তবতা হলো যে ইন্টারেস্ট রেট কমছে এবং যারা গুড কর্পোরেট তাদের জন্য এখন ইন্টারেস্ট রেট অনেক শক্তিদার। কারো কারো সিঙ্গেল ডিজিটে নেমে এসছে, কারো কারো 10% আছে। যারা খুব ভালো ক্লায়েন্ট, টাকা নিয়ে যারা টাকা ফেরত দেয়, এমন অনেক গ্রাহক আছেন আমাদের যারা টাকা নিয়ে ফেরত দেবার কথা ভুলে যান।
তাদের জন্য হয়তো সিঙ্গেল ডিজিটে না আসাই ভালো আমি মনে করি, তাদের ডাবল কিংবা ট্রিপল ডিজিটে যাওয়াটাই বোধহয় ভালো আমি মনে করি, যারা টাকা নিয়ে টাকা ফেরত দিতে ভুলে যান। আমি সেই ধরনের গ্রাহকদের কথা বলছি না, তবে অন দ্য হোল রেট কমে আছে। তবে আমরা মনিটারি পলিসিতে খুব সিলেক্টিভ ইজিং করছি, আমরা সিলেক্টিভ ইজিং করছি মানে প্রোডাক্টিভ সেক্টরে লোন সস্তায় দেওয়ার জন্য নানা রকমের উপায় খুঁজে বের করেছি। যেমন এই যে $300 মিলিয়ন বিশ্ব ব্যাংক থেকে আমরা পেয়েছি লং টার্ম লোনের জন্য, সেটা লাইবর +3 ম্যাক্সিমাম, এইটা তার মানে 4% 5%-এর নিচে কিন্তু আমরা এই টাকাটা দিচ্ছি। ইন এডিশন গত বোর্ড মিটিংয়ে আরো $200 মিলিয়ন আমরা সবুজ ইনভেস্টমেন্টের জন্য, গ্রিন ইনভেস্টমেন্টের জন্য আমরা একই রকম হারে তৈরি করছি। এগুলো কিন্তু আমাদের ব্যবসায়ীরা পাবেন, ভালো ব্যবসায়ীরা পাবেন, আবারও বললাম ভালো রেটের ট্রিপল রেটের ব্যবসায়ীরা পাবেন, যারা টাকা নিয়ে সময় মতো টাকা দেবার কথা মনে রাখবেন। আর যারা মনে রাখতে পারবেন না তারা এই অ্যাক্সেস পাবেন না। সুতরাং আমার মনে হয় যে রেট অফ ইন্টারেস্ট নিয়ে এত দুশ্চিন্তা করবার, ভালো উদ্যোক্তাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। আর আমি জাস্ট এটাতে অ্যাড করতে চাই, বিশ্ব ব্যাংকের আইডা যেটা লেন্ড করা হয় সেটা এফেক্টিভলি ইন্টারেস্ট রেট আসলে সার্ভিস চার্জ বলা হয় 1%-এরও কম, অতএব সেখানে ইন্টারেস্ট রেট খুব কম, যেটা লাস্ট ইয়ারে বোধহয় প্রায় $2 বিলিয়ন দেওয়া হয়েছে, আসছে বছরও $2 বিলিয়নের কাছাকাছি যাবে। এটা খুবই লো ইন্টারেস্ট রেটে দেওয়া হয়, ভার্চুয়ালি জিরো ইন্টারেস্ট রেট, একটু সার্ভিস চার্জ থাকে। আমার নাম শেখ সাফায়াত হোসেন, আমি দৈনিক কালের কণ্ঠ নামে একটা বাংলা পত্রিকাতে কাজ করি। আমার প্রশ্নটা একটাই প্রশ্নটা হচ্ছে বিশ্বব্যাংক সহায়তা পুষ্ট প্রকল্প নিয়ে। প্রশ্নটা 4 ভাগে ভাগ করা। প্রথম ভাগে আছে আপনি বাংলাদেশের উন্নয়নের একটা বড় অন্তরায় হিসেবে বলেছেন আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ, আপনি আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন। তো আমি যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রেও এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আছে, তো সেটা স্বীকার করেন কিনা?